হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হলো টোটালিটারিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। কেন দুটো টপিকের নাম একসাথে বললাম, তার কারণ আমরা তো পলিটিক্যাল সিস্টেম পড়েছি। পলিটিক্যাল সিস্টেমের মধ্যে সেগমেন্টারি পলিটিক্যাল সিস্টেম পড়েছি। টোটালিটারিয়ান আর ডেমোক্রেটিকটা যদি আমরা একসাথে না পড়ি, যদি আমরা একটার পর আরেকটা না বুঝি, তাহলে আমরা বিষয়টা কিন্তু ততটা বুঝতে পারবো না। এই কারণে আমরা টোটালিটারিয়ান আর ডেমোক্রেটিক এই দুটো একসাথে পড়বো। প্রথমে টোটালিটারিয়ান সেটার মানে কি, তারপর ডেমোক্রেটিক সেটার মানে কি। ঠিক আছে, চলো শুরু করা যাক। টোটালিটারিয়ানিজম ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য গভর্নমেন্ট টেক্স total centralized state control over and regulates every aspect of public and private life. মানে যে সরকারটা থাকে সেই সরকারটা সমস্ত মানে টোটাল সমগ্র কেন্দ্রীয় রাষ্ট্র রাজ্যের যত নিয়ন্ত্রণ থাকে সমস্তটা সে নিজের হস্তগত করে নেয় এবং মানুষের ব্যক্তিগত এবং পাবলিক দুই লাইফকেই সে নিজের মতো করে রেগুলেট করে। ওকে, ইন কন্ট্রাস্ট দ্য পিপল কন্ট্রোল ডেমোক্রেটিক গভর্নমেন্টস। তাহলে কি বুঝলাম, যে যে রাষ্ট্রের অধীনে কোনো একটি সরকার সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় এবং মানুষের পাবলিক এবং প্রাইভেট লাইফটাকে নিজে রেগুলেট করে, সেটা হয়ে গেল টোটালিটারিয়ান। আর উল্টো দিকে যেখানে কিনা মানুষের দ্বারা কোনো একটি সরকার পরিচালিত হয়, সেটা কি হয়ে গেল ডেমোক্রেটিক। যেই কারণে বললাম যে টোটালিটারিয়ান আর ডেমোক্রেটিক আমাদেরকে একসাথে বুঝতে হবে। ইট সিক্স টু ইরেজ দ্য লাইন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি। তার মানে এই যে মানে রাজ্য, মানে সরি, সরকার এবং সমাজের মধ্যে যে কোনো রকম কোনো পার্থক্য আছে সেটা সে কিন্তু মিটিয়ে দেয়। ইট হ্যাজ অ্যান ইডিওলজি, আ সেট অফ বিলিভস দ্যাট অল সিটিজেন আর এক্সপেক্টেড টু অ্যাপ্রুভ। ইট ইজ অফেন লেড বাই এ ডাইনামিক লিডার অ্যান্ড এ সিঙ্গেল পলিটিক্যাল পার্টি। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, আমি আমার মতো করে যেটা চাইছি সবাই সেটা করবে। আমি একটা কথা বলছি মানে সেটা সবাই মানতে বাধ্য। আমার একটা ইডিওলজি, সেটাই সবাই মেনে চলবে। একটা নির্দিষ্ট পলিটিক্যাল লিডার বা একটা নির্দিষ্ট পার্টি তার ইচ্ছা মতোই সবকিছু হবে। অর্থাৎ কিনা যে মানে গভর্নমেন্ট কিসের জন্য? সমাজের জন্য। আর সমাজের মানুষের যাতে মানে সমাজের মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই কারণেই সরকারটা তৈরি হয়। তো বেসিক্যালি যদি সরকার আম বলে আর সমাজ বলে কিছু নাই থাকে, যে আমি যা বলছি সেই অনুযায়ী সমাজ চলবে, এই কারণে ওই লাইনটা লেখা রয়েছে যে ইট সিক্স টু ইরেজ দ্য লাইন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি। আমি যেটা বলবো সেই অনুযায়ী সমাজ চলবে। আলাদা করে সোসাইটি বলে কিছু আছে বলে আমি গুরুত্ব দিই না। তাহলে আমার একটা ইডিওলজি আছে, সেই অনুযায়ী সবাই চলবে। একটা নির্দিষ্ট মানুষ বা একটা পলিটিক্যাল পার্টি তার অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী কিন্তু সমস্তটা চলে। ওকে, মাস কমিউনিকেশন টেকনোলজি হেল্পস a totalitarian government spread its aims and support its policies. সার্ভিলেন্স টেকনোলজি ইজ ইউজ। তাহলে দেখো নতুন নতুন আমরা কিছু টার্ম পাচ্ছি। মাস কমিউনিকেশন, তাহলে গণমাধ্যমের মাধ্যমে তারা নিজেদের যেটা বক্তব্য যেটা করতে চায় সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। এবং তার সাথে সার্ভিলেন্স, যে তুমি কি করছো সবটা কিন্তু তার অধীনে। ঠিক আছে, যে তুমি যাই করবে না কেন সে তোমাকে দেখছে। Is used to keep track of activities of many people. Finally, violence such as police terror discourages those who disagree with the goals of the government. আমি তো তোমার উপর নজর রাখছি, আমি তো মাস কমিউনিকেশনের মাধ্যমে তোমাকে রেগুলেট করছি। তার সাথে যখন দেখছি যে না তুমি অন্য কিছু করতে চাইছো, যে অ্যাক্টিভিটি গুলো অ্যান্টি গভর্নমেন্ট, তখন আমি পুলিশ দ্বারা, হিংস্রতার দ্বারা তোমাকে ম্যানেজ করছি, তোমাকে আমি আটকে রাখছি যাতে কিনা তুমি এমন কিছু না করতে পারো যে করাটা যেটা সমস্যা। Totalitarianism challenges the highest value prized by Western democracies: reason, freedom, human dignity, and the worth of the individual. টোটালিটারিয়ানিজম চ্যালেঞ্জ করে। কাকে চ্যালেঞ্জ করছে? দেখো, যে জিনিসগুলো মানুষ সাধারণত অর্জন করেছিল। মানুষ কি অর্জন করেছিল মনে আছে? ফ্রেঞ্চ রেভলিউশনের কথা মনে পড়ে? মনে পড়ে এনলাইটেনমেন্টের কথা, রেনেসার কথা? কি হয়েছিল সেখানে? কিন্তু মানুষ কতগুলো জিনিস পেয়েছিল, এমন কিছু জিনিস পেয়েছিল যারা আগে সেগুলো তারা পায়নি। মানে তখন তারা জানছে যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি, রাইটস, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হিউম্যান ডিগনিটি, ইন্ডিপেন্ডেন্স, এরকম বলে কিছু জিনিস হয়। তো টোটালিটারিয়ানিজম কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ করে। ঠিক আছে, যে দেখো যে রিজন, যে যুক্তিবোধ, কারণ টোটালিটারিয়ানিজম এটাকে মানে না। মানে তুমি একটা কিছু বলছো, সেটা
হয়তো নির্দিষ্ট কোনো যুক্তি আছে, এই যুক্তিটা শুনবে না। মানে গভর্নমেন্ট যেটা বলবে সেটাই তার, সেটার কোনো যুক্তি আছে কি নেই এই বিষয়ে মানে ভাবনার অবকাশও নেই, যে তোমাকে ভাবতে দেবে না। আমি বলছি মানে তোমাকে করতে হবে। আর তুমি কিছু বলছো তার পেছনে যুক্তি আছে, সেটা আমি শুনতে ইচ্ছুক নই। ফ্রিডম, হিউম্যান ডিগনিটি অ্যান্ড দ্য ওয়ার্থ অফ দ্য ইন্ডিভিজুয়াল, এগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করে টোটালিটারিয়ানিজম। To dominate the entire nation, totalitarian leaders devise method of control and persuasion. These methods include the use of terror, indoctrination, propaganda, censorship, and religious or ethnic persuasion. তাহলে আমাকে যদি তোমায় কন্ট্রোল করতে হয়, তাহলে তো আমায় নানা রকম ডিভাইস তৈরি করতে হবে। কেমন ধরনের ডিভাইস? যে দেখো, সাধারণত এই ডিভাইসগুলোকে আমরা দুইভাবে দেখে থাকি। একটা হচ্ছে আমরা বলি ইডিওলজিক্যাল, আরেকটা হচ্ছে রিপ্রেসিভ। কি জিনিস? একটা হচ্ছে আইএসএ, একটা হচ্ছে আরএসএ। আইএসএ মানে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, স্টেট মানে রাষ্ট্র, অ্যাপারেটাস মানে যন্ত্র। আরেকটা হচ্ছে আরএসএ মানে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, মানে একটা হচ্ছে মতাদর্শ দ্বারা তোমাকে ডমিনেট করব, আরেকটা হচ্ছে দমনমূলক ভাবে তোমায় ডমিনেট করবো, মানে অত্যাচারের সাথে তোমায় ডমিনেট করব। মতাদর্শের মধ্যে থাকছে যে ধরো রিলিজিয়াস ভ্যালু ঢুকিয়ে দিল তোমার মধ্যে, যে এটা করতে নেই, ঈশ্বর তাহলে এতে ক্ষুণ্ণ হবে, তো তাহলে এটা কিন্তু ইডিওলজিক্যাল হয়ে গেল। আর রিপ্রেসিভ মানে হচ্ছে যে না, এটা করতে দেবো না, সেন্সারশিপ, যে এই জিনিসটা তুমি করতে পারো না, ওটা খেতে পারো না, ওটা বলতে পারো না, ইটিসি। তাহলে একটা হচ্ছে আমি দমনমূলক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রটা পরিচালনা হচ্ছে তোমাকে কন্ট্রোল করার জন্য, আরেকটা হচ্ছে মতাদর্শগত দিক থেকে তোমাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে কিনা টোটালিটারিয়ানিজমের যে ইচ্ছেটা আছে সেই অনুযায়ী যাতে পুরো কাজটা হয়। মুসোলিনি বিল্ড দ্য ফোর্স টোটালিটারিয়ান স্টেট। মুসোলিনির নাম আমরা শুনেছি। মুসোলিনি ফোর্স টোটালিটারিয়ান স্টেট শুরু করেছিলেন। ইন দিস ফর্ম অফ গভর্নমেন্ট আ ওয়ান পার্টি ডিক্টেটরশিপ অ্যাটেম্পস টু রেগুলেট, এই ওয়ান পার্টিটা একসাথে হয়ে গেছে, dictatorship attempt to regulate every aspect of the lives of its citizens. Other dictators, notably Stalin, Hitler, followed Mussolini's lead. Mussolini's rule was fascist in nature, as was Hitler's, but totalitarian governments rise under other kinds of ideology as well, such as communism in Stalin's Soviet Union. মানে এটা খুব মজার জিনিস। বলছে যে মুসোলিনিরটা যেমন একদম আহ, ছিল ফ্যাসিস্ট, ওকে, হিটলারটাও ফ্যাসিস্ট, বাট আমরা যদি এটা মনে করি যে শুধুমাত্র এই টোটালিটারিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র এই ফ্যাসিস্ট বা হচ্ছে এই রকম যারা মোনার্ক তাদের আন্ডারেই হবে, তা কিন্তু নয়। দেখা গেছে যে স্ট্যালিন, যে কিনা কমিউনিজমের পক্ষে ছিল, সাম্যবাদের পক্ষে, তার আন্ডারেও সোভিয়েত ইউনিয়নে টোটালিটারিয়ানিজম দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই টোটালিটারিয়ানিজমটা অন্যান্য অনেক পলিটিক্যাল ফর্মের আন্ডারেও দেখা যায়। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ টোটালিটারিয়ানিজম, অ্যারেন্ট রাইটস, দেখো ডাবল ইনভার্টেড কমা শুরু হচ্ছে। টোটালিটারিয়ানিজম ইজ দ্য মোস্ট র্যাডিক্যাল ডিনায়াল অফ ফ্রিডম, মানে তোমার ফ্রিডমকে চরমভাবে অস্বীকার করছে যা, সেটাই হচ্ছে টোটালিটারিয়ানিজম। কে বললো? অ্যারেন্ট। দেখো, পরীক্ষায় যখন আসে না কোনো প্রশ্ন, ধরো তোমাকে দিয়েছে টোটালিটারিয়ানিজমের ক্যারেক্টারিস্টিক্স লেখো, তো তুমি নিজের মতো করে লিখলে, কিন্তু তুমি যদি ধরো এই 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 নামটা মনে রাখতে পারো এবং যদি লেখো যে অ্যারেন্টের মতে টোটালিটারিয়ানিজম হলো এইটা, বাংলায় লেখো কি ইংলিশে লেখো, ইনভার্টেড কমার মধ্যে লেখো কি ইনভার্টেড কমার বাইরে লেখো, তাহলে দেখো বেশি নম্বর পাবে। মানে তুমি তোমার মতো করে লিখছো যে টোটালিটারিয়ানিজম মানে হলো সেই গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট আসলে কোনো রকম মানুষকে স্বাধীনতা দেয় না, স্বাধীনতা খর্ব করে। এটার থেকে আর্ডেন্ট যেটা বলছে যে মানুষের স্বাধীনতার চরমতম অস্বীকার করে, যেটা যেই মাধ্যম, যে পলিটিক্যাল সিস্টেম, সেটা হচ্ছে টোটালিটারিয়ানিজম। এটা কিন্তু তুমি বেশি নাম্বার পাবে। ওকে, ফ্রেডরিক অ্যান্ড ব্রেজেনিনস্কি postulates a syndrome of six systematic characteristics: a ruling ideology, a single party under the dominance of a leader, a secret police apparatus, control of the media, monopoly of all weapons, and an economy that is state directed if not state controlled. বলছে যে ছটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট, রুলিং ইডিওলজি, মানে এমন একটা মতাদর্শ, যেই মতাদর্শ আমি সবাইকে শাসনে রাখবো, মানে আমি যেটা বলবো সেটা হবে। সেকেন্ড, আ সিঙ্গেল পার্টি আন্ডার দ্য ডোমিনেন্স অফ লিডার, মানে একটা গোটা দল যেখানে কিনা তারা একজনকেই মানে, ঠিক আছে, যে একটাই লিডার, তার কথা অনুযায়ী পুরো দলটা, পুরো রাজনৈতিক দলটা চলছে। এ সিক্রেট পুলিশ অ্যাপারেটাস, তার মানে পুলিশ যন্ত্র হয়ে কাজ করবে কাদের আন্ডারে? রাষ্ট্রের আন্ডারে, যে তারা যেরকম যেরকম পুলিশকে বলবে সেরকম সেরকম পুলিশ সেই কাজগুলো করবে। কন্ট্রোল অফ দ্য মিডিয়া, গণমাধ্যমকে নিজেদের কন্ট্রোলে রাখবে। মনোপলি অফ অল উইপেন্স, যত অস্ত্র আছে সেই অস্ত্রগুলো তারা নিজেদের
হস্তগত করে রাখবে, অ্যান্ড অ্যান ইকোনমি দ্যাট ইজ স্টেট ডিরেক্টেড, এবং এমন একটা অর্থনীতি যেটা রাষ্ট্র যেরকম বলবে সেই অনুযায়ী চলবে। মানে ফুল যদি আমার কন্ট্রোলে নাও হয়, কিন্তু আমার আন্ডারে, মানে আমি যেরকম বলবো সেই অনুযায়ী চলবে। ওকে, এটা কে বলেন? ফ্রেডরিক অ্যান্ড ব্রেজিনস্কি। ওকে, 1972। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ টোটালিটারিয়ান অ্যাজ ফলোজ। আমরা আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবো। ডাইনামিক লিডার, a dynamic leader who can build support for his policies and justify his actions heads most totalitarian governments। মানে আমি যেটা করছি, আমি মানুষের দারুণ সমর্থন পাচ্ছি। তো এই যে ডাইনামিজম, ঠিক আছে, এই ডাইনামিজমই কিন্তু একটা লিডারের মধ্যে থাকলে তখনই সেটা টোটালিটারিয়ান গভর্নমেন্ট ফর্ম করতে পারে। টোটালিটারিয়ান লিডার্স অ্যাপিয়ার টু প্রোভাইড আ সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড টু গিভ আ ডিরেকশন ফর দ্য ফিউচার। যে আমার কথা শোনো, আমি যেটা করবো সেটা তোমাদের ভালোর জন্যই করছি, আমার কথা মেনে চলো। Such a leader unites people, symbolizes government and encourages popular support through force of will। যে তারা মানুষকে একত্রিত করে, তারা বলে যে দেখো আমরা ভালোর দিকে এগোচ্ছি, ফিউচারে তোমরা আমার কথা মেনে চলো, আমি যেটা করছি তোমাদের ভালোর জন্য করছি। In the past history, such leaders have utilized secret police to crush opposition and creates a sense of fear among people। এবং এটা হয়েছিল যে এমন একটা পুলিশি ব্যবস্থা তৈরি করা যাতে বিরোধী বলে কিছু না থাকে, পুরোপুরি বিরোধী শূন্য করে দেয়। No one was exempt from suspicion or accusations that he or she is an enemy of the state। মানে যাকে মনে হবে যে এ রাষ্ট্রের শত্রু, তাকেই ধরছে, ধরে মেরে দিচ্ছে। ঠিক আছে, এমন একটা পুলিশি ব্যবস্থা তৈরি করে রাখা। এখন আমরা আমাদের চোখের সামনে কতগুলো টোটালিটারিয়ান লিডারদের দেখতে পাচ্ছি যাদের মোটামুটি আবির্ভাবই ঘটেছিল 20th সেঞ্চুরিতে। কি নাম দেখো? সাদ্দাম হোসেন, ইরাক, 1979 থেকে 2003। এটা কিন্তু উনি টোটালিটারিয়ান গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। কিম ইল সাং, নর্থ কোরিয়া, 1940 to 1994। এটা কিন্তু টোটালিটারিয়ান গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। জোসেফ স্ট্যালিন, সোভিয়েত ইউনিয়ন, 1929 থেকে 1953। এটাও। বেনিটো মুসোলিনি, এখনই যার নাম পেলে, 1925 থেকে 1943। দেখো এদের মধ্যে থেকে সবার ফার্স্ট কিন্তু মুসোলিনি, এই কারণে আমরা মুসোলিনির নামটা বললাম যে 1925 সালে, মানে তিনি আগে তৈরি করেছিলেন। তারপরে স্ট্যালিন, আর তারপরে হিটলার, আর তারপরে হচ্ছে কিম ইল সাং, আর তারপরে সাদ্দাম হোসেন। এই অনুযায়ী আমরা 5টা উদাহরণ মতো পড়লাম। ঠিক আছে, আর কি? ডিক্টেটরশিপ অ্যান্ড ওয়ান পার্টি রুল, মানে একটাই রাজনৈতিক দল, সে যেটা বলবে সেই অনুযায়ী সবটা চলবে। ইডিওলজি ইজ দ্য সিনিকুয়ানন অফ টোটালিটারিয়ানিজম। লুইস আলথুজার ডিসকাসেস ইডিওলজি অ্যাজ এ কনসেপ্ট ফর গ্রাসপিং হাউ সোসাইটাল অ্যারেঞ্জমেন্টস আর সাস্টেইনড অ্যান্ড রিপ্রোডিউসড ইন ডেইলি লাইভস অফ পিপল অ্যান্ড স্পেশালি, মানে এরা না ইডিওলজিক্যালি, মানে ইডিওলজির এক্সাম্পল হচ্ছে সেটা, যেটাকে আমি একটু আগেই ওই ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের এক্সাম্পল দিয়ে বললাম, যে আইএসআর মানে কি, যে তোমার ইডিওলজিটাই এমন তোমার মধ্যে ঢুকিয়ে দেবে যে তুমি চোখ কান নাক বন্ধ করে ওটাই মানবে। ফর এক্সাম্পল বেস্ট হচ্ছে হীরক রাজার দেশে। ঠিক আছে, ওখানে কি হতো? ব্রেন ওয়াশ হতো না? ওই ব্রেন ওয়াশটা কি? এটা কিন্তু ইডিওলজিটা তোমার মধ্যে, ইডিওলজিটা এমন ভাবে ঢুকিয়ে দেবে যে তুমি তাকে ছাড়া আর কিছু চিনতেই পারবে না, ভাবতেই পারবে না, এবং তোমার মনে হবে হ্যাঁ এটাই তো ঠিক, ভুল কি হচ্ছে। ওকে, স্টেট কন্ট্রোল অফ ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেটের কন্ট্রোলে থাকবে। স্টেট কন্ট্রোল অফ সোসাইটি, রাষ্ট্রই সমাজকে নিয়ন্ত্রণ করবে, মানুষকে নিয়ন্ত্রণ করবে। মডার্ন টেকনোলজি এদের হস্তগত থাকবে, এবং সেই মডার্ন টেকনোলজিকে ইউজ করেই এরা নিজেদের মানে যে স্বার্থগুলো সিদ্ধি করবে, মানে কমিউনিকেশন, সার্ভেইলেন্স, সব জিনিসগুলো কিন্তু এই মডার্ন টেকনোলজির দ্বারাই সম্পন্ন হবে। ওকে, in dialect of enlightenment for Adorno and Horkheimer, enlightenment was totalitarianism, as enlightenment reason has failed the West and humanity because of rise of socialism in Germany and annihilation of Jews by Hitler। এখানে আরো কিছু, মানে এই 6 নম্বর তো এত অব্দি তো ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল, এখানে আবার হচ্ছে অ্যাডর্নো আর হরখেইমার অনুযায়ী কিছু কথা দিয়েছে। রাইজ অফ সোশ্যালিজম ইন জার্মানি অ্যান্ড অ্যানিহিলেশন অফ জিউস বাই হিটলার। রাইজ অফ কালচার, এটা কি দিয়েছে? ইন ডায়ালেক্ট অফ এনলাইটেনমেন্ট, এই লেখাতে ফর অ্যাডর্নো অ্যান্ড হরখেইমার, এনলাইটেনমেন্ট ওয়াজ টোটালিটারিয়ানিজম অ্যাজ এনলাইটমেন্ট রিজনস হ্যাজ ফেইলড দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য হিউম্যানিটি বিকজ অফ। আচ্ছা, এনলাইটেনমেন্টের কথা তোমরা শুনেছিলে, কোথায় শুনেছিলে? যখন সোশিয়োলজি পড়া শুরু করেছিল তখন কিন্তু তোমরা শুনেছিলে। অ্যাডর্নো আর হরখেইমারের মতে আসলে এই এনলাইটেনমেন্টটা কিন্তু টোটালিটারিয়ানিজম। কেন? তার কারণ বলছে যে এনলাইটেনমেন্ট রিজন হ্যাজ ফেইলড দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য হিউম্যানিটি। যে তাহলে এনলাইটেনমেন্ট কেন এসেছিল? এনলাইটেনমেন্ট এসেছিল যে মানুষ যুক্তিবোধ আসবে, মানুষ কারণ খুঁজে পাবে সমস্ত কিছু, মানুষের জীবনের উন্নতি হবে। তো বলছে যে এনলাইটেনমেন্ট যদি এই কারণেই হয়ে থাকে, জ্ঞানদীপ্তি, তো যদি দেখি যে এগুলো হয়নি, এগুলো যদি দেখি যে হয়নি, বরং উল্টোটা হয়েছে, যে এই এনলাইটেনমেন্টকে ব্যবহার করে একদল মানুষ অন্য দলকে রীতিমতো কন্ট্রোল করছে, ম্যানিপুলেট করছে, রেগুলেট করছে, তাহলে বলছে যে এনলাইটেনমেন্ট কেন হয়েছিল? বেসিক্যালি টোটালিটারিয়ান কারণে হয়েছিল। কে বলছে? অ্যাডর্নো অ্যান্ড হরখেইমার।
Rise of socialism in Germany and annihilation of Jews by Hitler. Rise of culture industry in the US, which was part of the process of commercialized brainwashing, and thus rise and domination of fascist ideology. Destruction of modern technological warfare. আচ্ছা, মেথডস অফ এনফোর্সমেন্ট, এটা দেখো কিসের আন্ডারে পড়ছে, এই পয়েন্টটা পড়লো আমাদের মডার্ন টেকনোলজির আন্ডারে। তাহলে 6 নম্বর পয়েন্টটার আন্ডারেই আমাদের এই অ্যাডর্নার হরখাইমার পড়লো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যেহেতু ধরো এখানের অনেক টার্মই তোমরা জানো না, যেমন ধরো এখানে কালচার ইন্ডাস্ট্রি বলে কথা আছে, কালচার ইন্ডাস্ট্রি কি তোমরা শিখবে 6 সেমে গিয়ে। তো তাহলে এখানে যেহেতু অনেকগুলো এরকম টার্ম রয়েছে যেগুলো তোমরা জানো না, তো আমি বলবো যে এগুলো বেস্ট হয় যে যেই জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা ওমিট করা। যে 6 নম্বর পয়েন্টটা তো আমাদের উদ্দেশ্য যে মডার্ন টেকনোলজির দ্বারা মানুষ এখন টোটালিটারিয়ান গভর্নমেন্ট অন্যকে ডমিনেট করছে, ব্যাস আমি এইটুকু তুলে নিলাম। ঠিক আছে, আমরা একবারে সাথে চলে যাচ্ছি। মেথডস অফ এনফোর্সমেন্ট। ইউজ অফ ভায়োলেন্স ইজ আ কি ট্রেট অফ দ্য টোটালিটারিয়ান গভর্নমেন্ট। ইটস ইডিওলজি অ্যান্ড ডিক্টেটস আর এনফোর্সড বাই ভেরিয়াস মিনস সাচ অ্যাজ পুলিশ টেরর, ইন্ডক্ট্রিনেশন, সেন্সরশিপ অ্যান্ড পারসিকিউশন। একটু আগে আমরা পড়েছি যে এগুলো হচ্ছে এনফোর্সমেন্টের মেথড, যে কি পদ্ধতিতে তোমাকে আমি ডমিনেট করব, এবং সেটারই নানা রকম ভাগ রয়েছে। দেখো মানে 7-এর আন্ডারে ABCD মানে পুলিশকে কিভাবে কাজে লাগাচ্ছে, ইন্ডক্ট্রিনেশন কিভাবে হচ্ছে, প্রোপাগান্ডা অ্যান্ড সেন্সরশিপ কিভাবে করছে, আর রিলিজিয়াস অ্যান্ড এথনিক পারসিকিউশন কিভাবে হচ্ছে। ইন্ডক্ট্রিনেশনে বলছে টোটালিটারিয়ান states rely on indoctrination, instruction in the government beliefs to mold people's minds. Control of educationকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে, is absolutely essential to glorify the leader and his policies and to দেখবে সবকিছু অনেক সময় ইতিহাসে ঢুকিয়ে দেওয়া হয়। ইতিহাস, জীবন বিজ্ঞান মানে জীবন চর্চা, ভূগোল, কালচার, এই সমস্ত কিছুতে যত তুমি ঢোকাতে পারবে যে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে সেটা বেস্ট, সেটা এইভাবে এগোচ্ছে, তত কিন্তু এটা তোমার মানুষের উপর যে রেগুলেশনটা সেটা আরো শক্তপোক্ত হবে। ওকে, দেখবে যে বেশিরভাগ সময়ই আমাদের টিভি নিউজ চ্যানেলে কোনো না কোনো বিরোধী দল বলে যে পশ্চিমবঙ্গে এখন টোটালিটারিয়ান একটা গভর্নমেন্ট চলছে। কেন? দেখো টোটালিটারিয়ান গভর্নমেন্টের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে প্রায় সবই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিলে যায়। ফর এক্সাম্পল, একটাই লিডার, সেই লিডারকেই সবাই মান্য করে। একটাই পলিটিক্যাল পার্টি, যে সাধারণত মাঝে মাঝেই বলে ফেলে যে বিরোধী শূন্য ভোট হবে, মানে কোনো বিরোধীই থাকবে না। সে তার নানা রকম যে বইপত্র আছে সেই বইপত্রের মধ্যে তারা নিজেদের কোন কোন আন্দোলন তারা করেছিল সেই বইপত্রের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। একজন যা বলছে সেটাকেই সবাই ঠিক বলে মনে করছে এবং সেই অনুযায়ী চলছে। তাকে কেউ প্রশ্ন করতে পারে না, কারণ যুক্তি কেউ জিজ্ঞাসা করতে পারে না যে এটার কারণ কি, ওটার কারণ কি, ওটার কোনো যুক্তি কি, মানে সে যেটা মনে করছে বা সে যেটা বলছে সেটাই ঠিক। তো এই কারণেই কিন্তু বেসিক্যালি বিভিন্ন বিরোধী দল এই দাবি তোলে যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে সরকার সেটা টোটালিটারিয়ান গভর্নমেন্ট এবং সেটা গণতন্ত্র বিরোধী। কেন আমি এই এক্সাম্পলটা দিলাম, তার কারণ হচ্ছে তোমরা যত মনে রাখবে যে আচ্ছা টোটালিটারিয়ান গভর্নমেন্ট এরকম হয়, তত তোমাদের সুবিধা হয়। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের দিকে যত তাকাবে বা ভারতের দিকে যত তাকাবে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা টোটালিটারিয়ান গভর্নমেন্টই তাহলে চলছে, কারণ অনেকগুলো বৈশিষ্ট্য দেখবে মিলে যায়। যে কিভাবে মিডিয়াকে ম্যানিপুলেট করছে, মিডিয়াকে কন্ট্রোল করছে, মানুষকে ম্যানিপুলেট করছে নানা রকম ভাবে। যেই বৈশিষ্ট্যগুলো এখন তোমরা পড়লে সেইগুলোই দেখবে ভারত বা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে যত এক্সাম্পলগুলো মাথায় রাখার চেষ্টা করবে, তত তোমার আলাদা করে আর মনে রাখতে হবে না, এক একটা বৈশিষ্ট্য মনে পড়বে আর তুমি লিখে দিতে পারবে। ঠিক আছে, কিভাবে প্রোপাগান্ডা করা হয়, কিভাবে সেন্সরশিপ করা হয়, যে এটা চলবে এটা চলবে না, এই বইটা তুমি লিখতে পারবে না ওই বইটা লিখতে পারবে, এই ছবিতে এই সিনটা রাখা যাবে না ওটা তুমি বলতে পারবে না, এরকম নানা রকম জিনিসপত্র। এবং সবচেয়ে আলটিমেট হচ্ছে রিলিজিয়াস আর এথনিক পারসিকিউশন, যে মানে ধর্মের মাধ্যমে যে এটা করতে পারবে না, এটা ধর্মের মধ্যে পড়ছে না, এটা কালচারের মধ্যে পড়ছে না, এইভাবে জিনিসগুলোকে পুরো বাদ দিতে, মানে তারা যেটাকে মনে করে যে অ্যান্টি গভর্নমেন্ট এরকম কোনো জিনিসকেই তারা বরদাস্ত করে না, এবং বরদাস্ত যে করে না সেটাকেই তারা এরকম নানাভাবে হটিয়ে দেয়। ঠিক আছে, এর সাথেই যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক। দেখো কেন টোটালিটারিয়ানিজমের ঠিক সঙ্গে সঙ্গে ডেমোক্রেটিক শুরু করছি, কারণ এটা ঠিক উল্টো, একদম উল্টো। যেখানে কিনা মানে এক্সপেক্টেড যে জনসাধারণের দ্বারা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এরকম আমরা বলে থাকি সাধারণত। এটা একটা খুব মানে ফেমাস উক্তি। কিন্তু মনে করা হয় যে সব গভর্নমেন্টই ডেমোক্রেটিক, আসলে সেই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেই টোটালিটারিয়ান সিস্টেম কিন্তু ঢুকে থাকে। ঠিক আছে, with the development of the industrial social system and capitalism, the medieval monarchy was replaced by the modern democratic political system. তাহলে মেডিয়েভাল যুগে মানে মধ্য যুগে যে মোনার্ক সিস্টেম দেখা যেত সেটা কিন্তু আসলে আধুনিক যুগে ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম দ্বারা রিপ্লেসড হয়ে যায়। This system emphasized the principle of minimum individual freedom and the principle of minimum interference by the state. মানে রাষ্ট্র ইন্ডিভিজুয়ালের বিষয়ে মিনিমাম ইন্টারফারেন্স করবে,
ঠিক আছে? যে মিনিমাম মানে সেটা মিনিমাম। এবার তুমি বলতেই পারো যে স্যার কে প্রেগনেন্ট হবে কি হবে না, কত বয়সে প্রেগনেন্ট হবে, কত বয়সে বিয়ে হবে, বা হচ্ছে কে কটা বিয়ে করবে, আদৌ একজন মানুষ কতগুলো সন্তানের জন্ম দিতে পারবে, এগুলো কেন তাহলে রাষ্ট্র নাক গলায় যদি এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়? দেখো এক্ষেত্রেও তাদের লজিক থাকে যে রাষ্ট্রের যাতে ভালো হয়, মানে মানে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, সেই কারণেই এই জিনিসগুলো করা হয়, এটা তাদের লজিক থাকে। কিন্তু কি বলা হয়, মিনিমাম ইন্টারফেয়ারেন্স। ইন দ্য 19 and 20th country, 20th countries, 20th centuries হবে এটা, the industrialist capitalist states captured the still primitive and agrarian parts of the world and turned them into their markets. বেসিক্যালি কি হয়েছিল 19 এবং বিংশ শতাব্দীর শেষের দিকে বিভিন্ন গ্রাম, মানে বিভিন্ন এমন জায়গা যেগুলো কিনা একটু পিছিয়ে পড়া ছিল, সেগুলোকে ধরে মার্কেটে রূপান্তর করে দেওয়া হয়। কি করেছিল? ক্যাপিটালিস্ট সোসাইটি করেছিল। These states were known as the capitalist imperialistic states. তাহলে একটা পুঁজিবাদী একটা রাষ্ট্র গঠিত হয়। The mutual competition of the capitalistic imperialistic state caused the two world wars. The First World War, a war which the Western Allied leaders could proclaim was fought to make the world safe for democracy. Resolutions have made against Western liberal democracy in the name of totalitarian democracy, of people's democracy, and several varieties of African and Asian democracy. The Soviet Union is no longer considered unviable. China has moved entirely outside the Western orbit. And top of all these, most of the underdeveloped areas of Africa and South and East Asia have achieved independence in circumstances which have led them to become one-party states or system. But all these countries consider themselves to be democracies. This indicates the various dimensions of democracy. এখানে পুরো গল্প লেখা রয়েছে। কিসের গল্প? প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলস্বরূপ সেখানে কি কি হলো, এইটা আমি সাজেস্ট করব। মানে এখানে যেহেতু এখন আমরা ডেমোক্রেটিক এর মিনিং এ ঢুকিনি এবং তোমাদের যা ওয়ার্ড লিমিট থাকে তার থেকে বেশি কন্টেন্ট রয়েছে, তাই যতটুকু বুঝতে পারবে ততটুকুই জাস্ট তোমাদের মাথায় রেখো এবং ততটুকুই খাতায় লিখে আসো। ফর এক্সাম্পল ধরো এই জায়গাটা থেকে দ্বিতীয় মানে এখান থেকে ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্প শুরু হচ্ছে। তো অমিত তোমরা করতেই পারো যে তোমরা জাস্ট এখান থেকে এটুকুই পড়লে যে সাধারণত এই ডেমোক্রেসি বলতে কি বোঝানো হয়, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম কখন এলো কখন ছিল না, জাস্ট এত অবধি। এরবার আমরা মেন জায়গায় ঢুকছি যেখানে কিনা মিনিং লেখা রয়েছে, যে মিনিং অফ ডেমোক্রেটিক সিস্টেম, a political system providing for the participation of citizens in political decision making। তাহলে নাগরিকেরা রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত দিতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, পার্টিসিপেশন, ওকে, আইদার ডিরেক্টলি অর থ্রু দ্য ইলেকশন অফ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভনেস ইজ নোন অ্যাজ ডেমোক্রেসি। হয় আমি নিজে গিয়ে ভোটটা দিচ্ছি এবং আমার পছন্দের মানুষটাই ওখানে জিতছে, অথবা আমরা আমাদের এখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছি, সে আবার ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে নির্বাচন করছে। ঠিক আছে, তাহলে আইদার আমি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই গণতন্ত্রে পার্টিসিপেট করছি ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে। দ্য কনসেপ্ট অফ ডেমোক্রেসি কামস ফ্রম দ্য গ্রিক ডেমোক্রেশিয়া, ব্রিঙ্গিং টুগেদার ডেমো দ্য পিপল অ্যান্ড ক্রাটস রুলার পাওয়ার। তার মানে পিপলের পাওয়ার, পিপলের দ্বারা রুল, সেটাকে আমরা কি বলছি? ডেমোক্রেসি। ইট ইজ ক্লিয়ার দ্য সোসাইটি শুড বি রুলড বাই দ্য পিপল দেমসেলভস রাদার দ্যান বাই এম্পারার্স, মোনার্কস অ্যান্ড আনইলেক্টেড ডিক্টেটরস। তার মানে মানুষকে সবসময় নিজেদের দ্বারাই নিজেদের রুল হওয়া উচিত, কোনো রকম কোনো মোনার্কের দ্বারা নয়, স্বৈরতন্ত্র কোনো নায়কের দ্বারা নয়, কোনো শাসকের দ্বারা নয়। However, although a direct type of mass democratic participation was practiced in ancient Greece, important decisions of governance were taken by a much smaller group of citizens with special rights not afforded to the rest of the population. তাহলে আগেও এটা মোটামুটি ছিল কিন্তু এতটা এইভাবে ছিল না। একটা নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত মানুষের দ্বারা সিলেক্ট করা হতো, মানুষ সেই সিদ্ধান্তটা নিত, কিন্তু বাদ বাকি পোর্শন কিন্তু অন্য নির্দিষ্ট গোষ্ঠী সেই সিদ্ধান্তটা নিত। ডেমোক্রেটিক রুল ওয়াজ অলসো টেকেন ডিফারিং ফর্মস অ্যাট ভ্যারিং টাইমস অ্যান্ড ইন ডিফারেন্ট সোসাইটিস। তাহলে এক এক সময় এক এক জায়গায় এই ধরনের ডেমোক্রেটিক রুল দেখা গেছিল এবং এক এক রকম ভাবে, মানে একদম পিওর ওয়েতে দেখা গেছিল সেটা কিন্তু কোনো সময় নয়। নট লিস্ট বিকজ হোয়াট ইজ মেন্ট বাই দ্য পিপল হ্যাজ চেঞ্জ ওভার টাইম অ্যান্ড লোকেশন। তার মানে পিপল বলতে আমি কাকে বোঝাবো? যে বলছি যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই পিপল বলতে কাদের বোঝায়? পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে পিপল বলতে সাধারণত এই মানুষ মানে জনগণ, সিটিজেন্সদের বোঝানো হচ্ছে, নাগরিকদের বোঝানো হচ্ছে। এবার কোন নাগরিক, কেমন ধরনের নাগরিক, সেটা আমার টেরিটরির মধ্যে পড়ছে, সেই ধরনের নাগরিক। ঠিক আছে, তার মানে টেরিটরির মধ্যে পড়ছে তবেই নাগরিক, এবং এখানে সেটাই লেখা রয়েছে। আহ
Democratic rule has also taken differing forms at varying times and in different society, not least because what is meant by the people has changed over time and location. At various times, the concept of the people has been restricted to adult men. তাহলে পিপল মানে অ্যাডাল্টদের কথা বলা হচ্ছে। এবার অ্যাডাল্ট মানে কত, সেটা আবার রাষ্ট্র বলে দিচ্ছে 18-র ওপরে। তাহলে 18-র ওপরে এই যে তার মানে দেখো নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে কে পিপল, যে বাই দ্য পিপল অফ দ্য পিপল মানে কি, কোন পিপল, যে 18-র নিচে যদি তুমি থেকে থাকো তাহলে তোমার এখনো বয়স হয়নি পার্টিসিপেট করার, তোমার বয়স হয়নি ভোট দেওয়ার, ঠিক আছে। জাস্ট টু দোজ হু ওন প্রপার্টি অ্যান্ড টু মেল অ্যান্ড ফিমেল অ্যাডাল্টস, বাট ওনলি জানো, তোমরা হয়তো জানো না, দেখো নারীদের ভোট দেওয়ার ক্ষমতা কিন্তু এই কিছু বছর আগেও ছিল না। ডেভেলপড কান্ট্রিগুলোতে আগে প্রবর্তন হয়, তারপরে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং সোসাইটিগুলোতে প্রবর্তন হয়। তাহলে নারীদেরও যথারীতি নিজেদের জন্য লড়াই করতে হয়েছে। কেন না, তাদের ভোটিং রাইটস পাওয়ার জন্য। তাহলে দেখো তারা পিপল বলে গণ্য হচ্ছিল না, মনে করা হতো যে তারা জানে না, তারা বুঝবে না, তারা পার্টিসিপেট করার মতো তাদের ভাবনা চিন্তা নেই। তাহলে বুঝতে পারছো যে ডেমোক্রেটিক ডেমোক্রেসির মধ্যেও কিভাবে কে পিপল মানে কারা আমায় ভোট দেবে, কত বছরের উপরে হলে সে আমায় ভোট দিতে পারবে, কত বছর বেশি হলে পার্টিসিপেট করতে পারবে, সেটাও কিন্তু কোথাও না কোথাও এক একটা রাজ্য এক একটা রাষ্ট্র অনুযায়ী, এক একটা সময় অনুযায়ী এক এক রকম। ওকে, representative democracy, in which people elect representatives to act on their behalf, has become the normal method of achieving rule by the people. With the ending of Eastern European communism in the 1990s, representative forms of liberal democracy have been seen as dominant and model around the world. তাহলে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে কি, আমাদের কিন্তু এটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে তুমি সরাসরি প্রধানমন্ত্রীকে নির্বাচিত করছো না, তুমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যে বা যারা দাঁড়াচ্ছে তাকে তুমি নির্বাচিত করছো, তাকে তুমি ভোট দিচ্ছ, সে জিতছে, তারপর জিতে গিয়ে সে তারপর কাউকে নির্বাচিত করছে। তার মানে বুঝতেই পারছো যে এটা কিন্তু রিপ্রেজেন্টেটিভনেস, যে তুমি একজনকে বাছছো, সে আরেকজনকে বাছছে, যে তুমি সরাসরি প্রধানমন্ত্রীকে বাছছো না। এই যে লোয়ার লেভেলে তোমাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে পার্টিসিপেশনের, এই কারণে দেওয়া হয়েছে তুমি পার্টিসিপেট করছো তো। এবার তুমি বলতেই পারো যে আমি তো লোয়ার লেভেলে করছি, আমি তো আপার লেভেলে করছি না। এই কারণেই তো বলা হয় যে যখন ভোট দেবে নির্দিষ্ট মানুষকে ভোট দেবে, তার কারণ আজ তুমি যাকে ভোট দিচ্ছ কাল কিন্তু সে আবার তোমার যে রাষ্ট্রের প্রধান হবে তাকে নির্বাচন করবে। তো সেই কারণেই এই কারণেই বলে যে যখনই তুমি পার্টিসিপেট করছো তখন যেন ভোটটা যেন তুমি ভেবে চিন্তে দাও, এই কারণে ভোটের উপর এত গুরুত্ব দেওয়া হয়। ওকে, democracy is understood as the political system most able to ensure political equality, protect liberty and freedom. যে কি জিনিস, যে এটা আমাদের পলিটিক্যাল ইকুয়ালিটি মানে রাজনৈতিক যে সাম্যতা সেটা বজায় রাখবে, আমাদের যে লিবার্টি সেটাকে রক্ষা করবে এবং ফ্রিডমকে রক্ষা করবে। ইট ডিফেন্ডস দ্য কমন ইন্টারেস্ট, মিট সিটিজেন নিডস মানে যত নাগরিক আছে তাদের ইচ্ছা সেগুলো পূরণ করবে, মানে তাদের যা চাহিদা ইচ্ছা এগুলো পূরণ করবে। প্রমোট মোরাল সেলফ ডেভেলপমেন্ট, যে আমরা আমাদের নিজেদের মোরাল সেলফ ডেভেলপমেন্ট কিভাবে করব সেই দিকেও খেয়াল রাখবে। মানে দেখো তোমরা যদি একটা রাষ্ট্রের দিকে তাকাও, রাষ্ট্র কিন্তু ওভারঅল খেয়াল রাখে, ওভারঅল খেয়াল রাখতে তারা বাধ্য, কারণ আমি তাদেরকে নির্বাচন করছি, আমি একটি রাজনৈতিক দলকে নির্বাচন করে সরকারে পাঠাচ্ছি যাতে কিনা সে প্রত্যেকটা মানুষের জন্য ইনক্লুসিভ অ্যান্ড ওভারঅল ওয়েতে ভাবে। যদি এরকম ভাবে ভাবে যে না ও অন্য রাজনৈতিক দল করে, ও আমাদের রাজনৈতিক দলকে ভোট দেয়নি, এখন যখন আমার রাজনৈতিক দলটা ক্ষমতায় এসছে তাহলে আমি ওকে আর দেখবো না, এইভাবে কিন্তু গভর্নমেন্ট চলে না। এই কারণে বলে যে মুখ্যমন্ত্রী সবার, তুমি যখন এমএলএ এমপি হচ্ছ তুমি তখন তাহলে সবার হয়ে যাচ্ছ। তার মানে নেতাটা সবার, মন্ত্রীটা তুমি সবার, ঠিক আছে। এই যে সবার বলছি মানে কি, আমার দায়িত্ব যে আমি এগুলো রক্ষা করব। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ইজ আ পলিটিক্যাল সিস্টেম ইন হুইচ ডিসিশন, তার মানে বুঝতেই পারছো ডেমোক্রেসির ভেতরে মূলত রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটাই ফেমাস এবং সেটাই সব জায়গায় চলে। Is a political system in which decision affecting a community are taken not by its members directly but by those they have elected. In national governments, representative democracy takes the form of elections to Congress, to congresses, parliaments, or similar national bodies. Countries in which voters can choose between two or more parties and in which the mass of the adult population has the right to vote are usually called liberal democracies and include Britain, the USA, Japan, Australia. তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু লিবারেল ডেমোক্রেসি দেখা যায়। ওকে, সিন্স দ্য আর্লি 1980s, number of countries in Latin America such as Chile, Bolivia and Argentina have undergone the transition from authoritarian military rule to democracy. তাহলে দেখতে পাচ্ছ সব জায়গাতেই ওই অথরিটারিয়ান মিলিটারি থেকে ডেমোক্রেসিতে কিন্তু আসছে। এবার ডেমোক্রেসির এক একটা ধরন, কোনোটায় হচ্ছে লিবারেল, কোনোটায় রিপ্রেজেন্টেটিভ, এরকম নানা রকম ধরন দেখা যাচ্ছে। Similarly, following the collapse of the communist bloc in 1989,
Many Eastern Europe states, Russia, Poland, and Czechoslovakia, for example, have become democratic. And in Africa, a number of previously undemocratic nations, among them Benin, Ghana, Mozambique, and South Africa, have come to embrace a democratic ideals. তাহলে সব জায়গাতেই ডেমোক্রেসির আইডিয়া আসছে, সেটা যে পাস্টে যাই থাকুক না কেন, কমিউনিস্ট থাকুক বা মোনার্ক থাকুক, democracy is no longer concentrated primarily in Western countries but is now endorsed, at least in principle, as a desired form of government in many areas of the world. মনে করা হয় যে একটা গভর্নমেন্ট হচ্ছে মানে সেটা ডেমোক্রেটিকই হবে, মানে শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই এটা দেখা যাবে তা কিন্তু না, যে একটা যখন রাষ্ট্রে একটা নির্দিষ্ট সরকার আছে, এক্সপেক্টেড যে সেটা গণতান্ত্রিক সরকার হবে। নাও লেট আস ডিসকাস দ্য এলিমেন্টস অফ ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। এবার ঠিক যেরকম আমরা টোটালিটারিয়ানের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বললাম, এখানে এখন ডেমোক্রেটিকের আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখব। ডেমোক্রেটিক রেজাইমস ইন দ্য ডেভেলপড স্টেটস। ডেভেলপড স্টেটসে কি ধরনের ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা দেখা যায়? The liberal democratic regimes in the developed states have been categorized as polyarchical regimes by Robert Dahl. Robert Dahl, in his work Polyarchy, Participation and Opposition, the term polyarchy has been preferred to liberal democracy. তাহলে যেখানে যেখানে লিবারাল ডেমোক্রেসি দেখা যায় সেটাকে কি বলছে? পলিয়ার্কি। By the Western comparative political theories primarily because of two reasons. First, liberal democracy as a concept has been treated mostly as a political ideal than a form of regime and is thus invested with broader normative implications. Second, the usage of the concept of polyarchy tends to acknowledge that the democratic regimes in the developed countries, mostly Western, still fall short in significant ways of the goal of democracy as theorized in the political theory. আমি তোমাদেরকে সাজেস্ট করব এইখানে পলিয়ার্কি অবধি, যে এই যে পলিয়ার্কি, লিবারাল ডেমোক্রেসিকে পলিয়ার্কি বলছে, এত অবধি জাস্ট রেখো, ঠিক আছে? এত অবধি রেখো, বেশি আর এগোনোর দরকার নেই। মানে আমি সাধারণত তোমাদেরকে নোটস তো দিই, কিন্তু যেখানে যেখানে আমার মনে হয় যে এগুলো একটু এক্সট্রা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি তারপরে বলি অমিট করে দিতে। দেখো, পরীক্ষার হলে তুমি যখন লিখছো তোমাকে খালি মাথায় রাখতে হবে তুমি যতটুকু বুঝেছো কনসেপ্ট, সেটা তুমি যদি গুছিয়ে লিখে আসতে পারো তাতেই নাম্বার। তুমি কনসেপ্টটা বুঝতে পারো নি, এদিকে জোর জবরদস্তি মুখস্থ করে একটা ভুলভাল লিখে দিয়ে এলে এটা কিন্তু নাম্বার পাওয়া যায় না। তাই কারণে বলি যে ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তুমি যতটুকু বুঝতে পারছো ততটুকুই লিখে দিয়ে আসো, সেটাতেই নাম্বার। ওকে। The liberal democratic or polyarchical regimes are to be found in the states of North America, Western Europe, and Australia. However, there are states like Japan and South Africa who also exhibit the same characteristics. Some of these characteristics may be identified in a brief manner as given below. এইবার হচ্ছে এখানে এই পলিয়ার্কিক্যাল যে রিজাইম রয়েছে, মানে ডেমোক্রেটিক অর পলিয়ার্কিক্যাল রিজাইম, আর কিছু এখানে ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে। These democratic regimes represents political institutions and practices which include universal suffrage, elections of representativeness for a specified period makes them directly responsible to people. 5 বছরের জন্য বা 4 বছরের জন্য বা 6 বছরের জন্য গভর্নমেন্ট আসে, ঠিক আছে? রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। The political parties and the political leaders enjoy the rights to compete publicly for support. তারা জনগণের মধ্যে আসে, বলে যে আমাকে ভোট দাও, তার মানে একদম পাবলিকলি তারা কম্পিট করছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, যেখানে কিনা মানুষ নিজের ইচ্ছা মতো নিজে যাকে চাইছে তাকে ভোট দিচ্ছে। আর দ্য বেসিস অফ দ্য ফর্মেশন অফ গভর্নমেন্টস, আ কম্পিটিটিভ পার্টি সিস্টেম ইজ সাপ্লিমেন্টেড বাই দ্য প্রেশার গ্রুপস অ্যান্ড দ্য লবিং অর্গানাইজেশন। দিস প্রেশার গ্রুপস ইনফ্লুয়েন্স দ্য কন্ডাক্ট অফ দ্য গভর্নমেন্ট বাই মোবিলাইজিং দ্য পিপল। এবার বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তৈরি হয়, যেটাকে আমরা বলি প্রেশার গ্রুপ, যে এরা সাধারণত গভর্নমেন্টের উপর চাপ বজায় রাখে। কেন? কারণ এদের একটা নির্দিষ্ট হোল্ড থাকে মানুষের উপর, যেহেতু তাদের মানুষের উপর নির্দিষ্ট হোল্ড থাকে, তাই এরা মানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর রাজনৈতিক দলের উপর একটি নির্দিষ্ট প্রেশার বজায় রাখে। তাহলে কি বুঝলাম? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদ থাকবে, তারা ওপেন কম্পিটে আসবে, মানুষকে বলবে যে আমাকে ভোট দাও, আমাকে এই কারণে ভোট দাও, আমরা এই কাজ করেছি বা এই কাজ করবো, এটিসি। The democratic regimes reflect a high level of tolerance of opposition that is sufficient to check the arbitrary inclination of the government. The existence of alternative source of information independent of the control of the government and of one another is helpful in this regard. Institutionally guaranteed and protected civil and political rights are further strengthened by the presence of the new social movements. It all results into a vigorous and democratically conscious civil society. কি কি থাকছে তোমাদেরকে আমি কিন্তু যখন রুলস অ্যান্ড রেগুলেশনস পড়িয়েছিলাম, রুলস অ্যান্ড অব্লিগেশন পড়িয়েছিলাম, রাইটস অ্যান্ড অব্লিগেশন, সেখানে কিন্তু সিভিল সোসাইটির কথা এসেছিল। তাহলে এই যে গভর্নমেন্টে যে আসছে তাদের এতটা ক্ষমতা থাকতে হবে যে তারা মানে ক্ষমতা না, মানে এতটা সহ্য শক্তি থাকতে হবে যে তারা অপোনেন্টকে যথেষ্ট সহ্য করবে। মানে অপোনেন্ট আছে বলেই তাকে আমি মুখ বন্ধ করে দিলাম, তাকে আমি বিরোধী শূন্য করে দিলাম, এরকম না। তার নির্দিষ্ট সিভিল সোসাইটি থাকবে, সেই সিভিল সোসাইটির মাধ্যমে
তারা জনগণের সাথে কমিউনিকেট করবে, সিভিল সোসাইটি আবার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এদের সাথে কমিউনিকেট করবে যে জনগণের এই এই চাহিদাগুলো রয়েছে। এই প্রসেসগুলো কিন্তু আসলে এই ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পড়ছে। ওকে, the democratic regimes accept the presence of political cleavages due to diversity in the civil society. As such, political conflicts are seen as an inevitable aspects of political life, political thought and practice. Enshrined in these democratic regimes accept conflict as a normal and not aberrant feature. দ্বন্দ্ব দেখো হবেই, একটা যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে থাকে তাহলে দ্বন্দ্ব হবে। এবার কিসের দ্বন্দ্ব? সেটা স্বার্থের দ্বন্দ্ব, সেটা ইচ্ছের দ্বন্দ্ব, সেটা মানে একই হয়তো উদ্দেশ্য, মানে উদ্দেশ্য কি জনগণের কল্যাণ। এবার জনগণের কল্যাণ কেউ একভাবে চায়, কেউ আরেকভাবে চায়। তো তাহলে দেখো এটাও তো একটা দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বগুলোকে কিন্তু মেনে নিতে হবে, এই দ্বন্দ্বগুলো একটা রাজনৈতিক ব্যবস্থা থাকবেই। মানে বলে না, একটা তো মিমসও বেরিয়েছিল যে ভাবা যায় যে এরা যে এত লাঠালাঠি করছে, মারামারি করছে, রক্তারক্তি হচ্ছে, সব নাকি জনগণের কল্যাণের জন্য। মানে কি, যে জনগণের কল্যাণ, কিন্তু তারাও জানে যে আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমি চেটেপুটে ক্ষমতা ভোগ করবো, চেটেপুটে আমি ফ্ল্যাট বোঝাই টাকা বানাবো। তো সেই কারণেই তাদের এই ক্ষমতার লড়াইটা চলে। কিন্তু এই যে দ্বন্দ্বটা, যে দ্বন্দ্বটা থাকবেই, সেই দ্বন্দ্বটা কিন্তু এখানে স্বাভাবিক বলে তোমাকে ধরে নিতে হবে। এখানে দ্বন্দ্ব মানে কিন্তু বিবাদের কথা বলা হচ্ছে না, এখানে দ্বন্দ্ব মানে স্বার্থের যে দ্বন্দ্ব, যে আমি একভাবে জিনিসটা চাইছি, তুমি আরেকভাবে জিনিসটা চাইছো। Modern democratic regimes are distinguished by the existence, legality, and legitimacy of a variety of autonomous organizations and associations which are relatively independent in relation to government and to one another. বিভিন্ন ধরনের লিগ্যালিটি অ্যান্ড লেজিটিমেসি মানে বৈধ বৈধ নানা ধরনের বৈধ স্বয়ংশাসিত এমন বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এবং অ্যাসোসিয়েশন, এইগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো আমি শুধু থাকবো, একটাই দল সেই সমস্ত যা বলছে তা হচ্ছে, তা কিন্তু নয়। এমন বিভিন্ন ধরনের স্বয়ংশাসিত সমিতি এবং প্রতিষ্ঠান যাদের নির্দিষ্ট বৈধতা রয়েছে, তারাও একটি ডেমোক্রেটিক সিস্টেমে অবস্থান করতে পারে। এখানে কম্পিটিটিভ হবে, এটা কম্পিটিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এইটা তাহলে আমরা কি পড়লাম? এটা আমরা পড়লাম ডেমোক্রেটিক রিজাইমস ইন দ্য ডেভেলপড স্টেটস। তার মানে যে স্টেটটা অলরেডি ডেভেলপড হয়ে গেছে সেইখানে কি ধরনের স্ট্রাকচার দেখা যায় আমরা কিন্তু সেটা পড়লাম। ঠিক আছে, লাস্ট দুটো প্যারা বাকি রয়েছে, দেখে নি। দিস ডেমোক্রেটিক রিজাইমস derive their underpinnings from the western liberal individualistic tradition of political thoughts. Thus, besides guaranteeing the individual rights, they also support free competitive market society. আচ্ছা, তার মানে ইন্ডিভিজুয়াল ফ্রিডম সেটাকে যেমন তারা জায়গা দিচ্ছে, তার সাথে তারা এটাও মানে এটারও পক্ষে যে যেন একটা কম্পিটিটিভ মার্কেট সোসাইটি থাকে। তার মানে এই যে ওই যে একটু আগে আমরা পড়ছিলাম যে একটা ইকোনমিক জায়গা তৈরি হয়েছে, একটা ক্যাপিটালিস্ট ইকোনমিক একটা জায়গা তৈরি হয়েছে। তো ক্যাপিটালিস্ট ইকোনমি মানে এটা কি, যে একটা মার্কেট থাকবে, একটা মার্কেট ব্যবস্থা যেটা নিজে নিজে পরিচালিত হবে, অথবা আমি সেটাকে নিয়ন্ত্রণ করব। তো এখানে যেমন ইন্ডিভিজুয়ালের দিকটাও ভাবা হচ্ছে, আবার একটা কিন্তু কম্পিটিটিভ মার্কেট সোসাইটির কথাও ভাবা হচ্ছে, যে দুটোই থাকবে। The cultural and ideological orientation of these regimes likewise is also derived from Western liberalism. তাহলে ওয়েস্টার্ন লিবারালিজম থেকেই এই পুরো চিন্তাধারা সংস্কৃতিটা এসছে, এই মূল্যবোধ আর এই সংস্কৃতিটা কোথা থেকে এসছে? ওয়েস্টার্ন লিবারালিজম থেকে। তাহলে ওয়েস্টার্নে যে লিবারাল আন্দোলনগুলো হয়েছিল তার থেকেই কিন্তু এই ডেমোক্রেটিক রিজাইমটা এসেছে। ওকে, the democratic regimes in the developed world are not considered all alike. Some of them tend to favor centralization and majority rule, whereas others favors fragmentation and pluralism. দেখো এইখানে আবার ডেমোক্রেসিরও আলাদা, ডেমোক্রেটিক রিজাইমসেরও আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এক জায়গায় কি দেখাচ্ছে, পেন খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এক জায়গায় কি দেখাচ্ছে, এক জায়গায় বলছে যে সাম অফ দেম টেন টু ফেভার সেন্ট্রালাইজেশন অ্যান্ড মেজরিটি রুল, যে কেন্দ্রিকতা থাকবে। তাহলে এক জায়গায় যদি বলে যে কেন্দ্রিকতা থাকবে, তাহলে এক জায়গায় কি বলবে? বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন অ্যান্ড মেজরিটি রুল, whereas others favor fragmentation and pluralism. তাহলে একজন বলছে যে একটা নির্দিষ্ট কেন্দ্রীকরণ হোক ডেমোক্রেসির আন্ডারে, আবার আরেক দল বলছে যে না, বিকেন্দ্রীকরণ হোক। তাহলে বুঝতে পারছো যে ডেভেলপড সোসাইটিতেই এই ডেমোক্রেসির দুটো ধরন আমরা দেখতে পাচ্ছি।
Thus, the comparative political theories like Lisford distinguishes these regimes between majority democratic regimes and the pluralist democratic regimes. তাহলে এখানে আবার আমরা দুটো ভাগ দেখতে পেলাম, একটা হচ্ছে মেজরিটি ডেমোক্রেটিক রিজাইম, একটা হচ্ছে প্লুরালিস্ট ডেমোক্রেটিক রিজাইম। ঠিক আছে, এখানে আবার মেজরিটি ডেমোক্রেটিক রিজাইম কি তার এক্সাম্পল দিয়েছে, পড়ে নি। The majority democratic regimes are organized along parliamentary lines in accordance with its Westminster model. Such democratic regimes are to be found in United Kingdom, UK, New Zealand, Australia, Canada, Israel. Some of the significant, তাহলে আমি এখানে পেয়ে গেলাম মেজরিটি ডেমোক্রেটিকের আন্ডারে কি কি পড়ছে। মানে আমি বারবার যেটা বলছি যে ধরো তোমাকে এই পয়েন্টগুলো জাস্ট তুলতে হবে যে লিসফোর্ড কিভাবে ডিস্টিংগুইশ করলো ডেভেলপড কান্ট্রির ডেমোক্রেটিক রিজাইমকে। লিসফোর্ড ডেভেলপ কান্ট্রির ডেমোক্রেটিক সিস্টেমকে দুভাগে ভাগ করলে, একটা হচ্ছে মেজরিটি ডেমোক্রেটিক, একটা হচ্ছে প্লুরালিস্ট ডেমোক্রেটিক। মেজরিটি ডেমোক্রেটিকের মধ্যে কি কি বলছে, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইসরায়েল, কানাডা। Some of the significant features this regime share a single party government, যে গভর্নমেন্টে কি হয়, সিঙ্গেল পার্টি গভর্নমেন্ট। আর ল্যাক অফ, মানে একাধিক পার্টি মিলে একটা গভর্নমেন্ট তৈরি হচ্ছে, এটা কিন্তু করে না আমাদের। তোমরা কি ইউপিএ সরকারের নাম শুনেছো? UPA 1, UPA 2, NDA, এগুলো যদি নাম শুনে থাকো তাহলে জানবে যে এরা একটা অ্যালায়েন্স তৈরি করছে, একাধিক রাজনৈতিক দল একটা অ্যালায়েন্স তৈরি করে তারপর এটা তৈরি করছে। এই জায়গায় হয়তো সেগুলো হয় না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলই ক্ষমতা আসবে, তার দ্বারাই পুরো পরিচালিত হবে, কোনো অ্যালায়েন্সের গল্প নেই। ওকে, ল্যাক অফ সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য লেজিসলেচার, কোনো রকম কোনো বিকেন্দ্রীকরণের গল্প থাকে না, কারণ এইদিকে আমরা এক্ষুনি বললাম যে সেন্ট্রালাইজেশনের গল্প বলে, সেন্ট্রালাইজেশন আর মেজরিটি রুল করবে। Simple plurality of first past the post electoral system, unitary and quasi federal government, legislative supremacy etc. এগুলো যদি তোমাদের মানে কারোর পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। ওকে, এবার দ্য প্লুরালিস্ট কি হবে, তাহলে অবশ্যই উল্টো হবে। ওখানে যদি বলে যে একটা সিঙ্গেল যে মেজরিটিতে আসবে সেই রুল করবে সেন্ট্রালাইজ, তাহলে এখানে তাহলে তার উল্টো, যে এখানে হচ্ছে ডিসেন্ট্রালাইজড হবে। কোনো রকম যদি কেউ এককভাবে ক্ষমতা গরিষ্ঠতা নাও পেয়ে থাকে তাহলে ত্রিশঙ্কু গভর্নমেন্ট তৈরি হবে, যে একাধিক অ্যালায়েন্স মিলে একটা গভর্নমেন্ট তৈরি করছে, এটাই। দ্য প্লুরালিস্ট ডেমোক্রেটিক regimes based on the US model represent the separation of power and checks and balance. The provisions of the constitution allow institutional fragmentation. The states like Netherlands, Belgium, Austria, Switzerland, which are divided by deep religious, ideological, regional, linguistic, and cultural diversities, have adopted such regimes, which are also called the কনসোসিয়েশনাল ডেমোক্রেটিক রিজাইমস। তাহলে একটা নতুন নাম পেলাম, যে এইখানে রিজাইমটাকে কি নাম দেওয়া হচ্ছে, কনসোসিয়েশনাল democratic regimes. These regimes promote the value of bargaining and power sharing, which can ensure consensus. তাহলে ঐক্যমত্যের উপর ভিত্তি করে যে গভর্নমেন্ট তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্লুরালিস্টিক ডেমোক্রেটিক। ওখানে কিন্তু কোনো ঐক্যমত্য ছিল না, ওখানে হচ্ছে বেসিক্যালি যে ক্ষমতায় আসছে সেই ডমিনেট করছে, সেই ক্ষমতা সেই সেন্ট্রালাইজড ওয়েতে পুরো দেশটাকে চালাচ্ছে। The common feature this regimes share are coalition government, a separation of power between the legislature and the executive, an effective bicameral system, a multi-party system, proportional representation, federalism or devolution or political power, a bill of rights. তাহলে এইখানে মানে কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে প্লুরালিস্ট ডেমোক্রেসি হয় সেখানে যেন ক্ষমতাটা আরো সুন্দরভাবে মানুষ উপভোগ করতে পারে, কিন্তু যেখানে মেজরিটি ডেমোক্রেটিক হয় ক্ষমতাটা অত ভালোভাবে জনসাধারণ উপভোগ করতে পারে না। জাস্ট সমস্যা মানে পার্থক্যটা এটাই। আর এই যে স্পেসিফিক টার্মগুলো রয়েছে যদি কেউ মুখস্থ করতে পারো তো মুখস্থ করে নিতে পারো, নইলে বেসিক্যালি যাদের পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে মানে আইদার জেনারেলে বা 11-12 ছিল তাদের জন্য এই টার্মগুলো বিশেষ সুবিধার। ওকে, এইবার দেখো যেটা লেখা রয়েছে ডেমোক্রেটিক রিজাইমস অ্যান্ড ইন ডেভেলপিং সোসাইটি, ওটা ছিল ডেভেলপড সোসাইটি। ঠিক আছে, তাহলে ডেমোক্রেসি ডেভেলপড সোসাইটিতে একটা তার ধরন, আবার যেটা কিনা ডেভেলপিং সেটাতে তার আরেকটা ধরন। তাহলে ভারতবর্ষ কোনটা, ভারতবর্ষ ডেভেলপিং এ পড়ছে, তাহলে ভারতবর্ষের ডেমোক্রেসির অন্য একটা ধরন দেখা যাবে যেটা ডেভেলপডে দেখা যায়নি। A number of newly independent states of Africa and Asia emerged from colonial rule after the Second World War. Decolonization brought forth the hope that the modernizing political elite of the new states might successfully transform the nationalist anti-colonial movements into democratic government and thereby advance the gigantic task of nation building and state building. তাহলে এমন কিছু দেশ যেটা কিনা সবেমাত্র উপনিবেশবাদের হাত থেকে ছাড়া পেয়েছে, মনে করা হচ্ছে যে সেইখানে এখন এই অ্যান্টি কলোনিয়ালিজম দূর হয়ে গণতান্ত্রিক উপায়ে সেখানে নতুনভাবে রাষ্ট্রটা তৈরি হবে। কারণ রাষ্ট্র ব্যবস্থা তো ভেঙে পড়ে কলোনিয়ালের আন্ডারে, উপনিবেশবাদের আন্ডারে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, তো মনে করা হচ্ছে যে সেখানে এখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে ডেমোক্রেটিক উপায়। Most of these states, however, suffered from severe handicaps
some in the shape of objective conditions like lack of literacy and industrial development, and others because of their traditional cultures like lack of democratic experience. কি বললাম যে ভেঙে পড়ে সিস্টেমটা, দেখো শিক্ষা ব্যবস্থা নেই, শিল্প নেই, ঠিক যেমন ভারতবর্ষের অবস্থা হয়েছিল 1947 সালের পরে, এবং একটা ডেমোক্রেসি কিভাবে চালাতে হয় সেই এক্সপিরিয়েন্স নেই। Thus, even when most of these Asian and African post-colonial states adopted democratic form of regimes, many of these regimes developed authoritarian tendencies. তাহলে অনেক জায়গায় যেমন ডেমোক্রেটিক ফর্ম এসেছে এই আফ্রিকারই, এশিয়ান অ্যান্ড আফ্রিকা, আবার অনেক জায়গায় কিন্তু অথরিটারিয়ান টেন্ডেন্সিও চলে এসছে। Many states in the developing world alternate between democratic and authoritarian forms of regime. Pakistan is such an example, যে কখনো এটা ডেমোক্রেটিকে যায়, কখনো এটা অথরিটারিয়ানে আসে, আজব একটা জায়গা। Then while some regimes maintain the democratic form, they are authoritarian in actual working. আবার কোনো কোনো জায়গা ডেমোক্রেটিক ফর্মই মেনটেন করছে, কোনো কোনো জায়গা অথরিটারিয়ান ফর্মই মেনটেন করছে। তাহলে যেটা বোঝা গেল যে ডেভেলপিং সোসাইটিতে কিন্তু একটা টালমাটাল অবস্থা, যেহেতু তারা গণতন্ত্রটা অতটা ভালো বোঝে না, এক্সপিরিয়েন্স নেই, বা অর্থনৈতিক অবস্থা বা শিক্ষার অভাব, যেই কারণেই একটা এরকম মানে কখনো পাল্টে যাচ্ছে, কখনো এটা আছে, এরকম অবস্থা দেখা যায়। কিন্তু যেগুলো ডেভেলপড কান্ট্রি, ওখানে দেখলে একদম নির্দিষ্ট করে সুন্দর করে বর্ণনা করা রয়েছে যে কোন উপায়ে পুরো রাষ্ট্রটা চলবে। A major obstacle to the success of the democratic regimes in the developing states has been deep ethnic divisions along the linguistic, tribal, and religious lines affecting their civil societies. These ethnic groups remain at different stages of socio-economic and political development. The ethnic diversities are naturally reflected in political organizations and form the basis of political mobilization. বলছে যে সংস্কৃতি, নৃগোষ্ঠী, এইগুলোর একটা রিফ্লেকশন ঘটে রাজনৈতিক দলে। ভারতবর্ষের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে কাস্ট, ক্লাস, এথনিক গ্রুপ সবকিছু রিফ্লেকশন পলিটিক্যাল গ্রুপের মধ্যে পড়ছে, পলিটিক্যাল পার্টির মধ্যে পড়ছে, ঠিক আছে। দ্য এথনিক ডাইভার্সিটিস আর ন্যাচারালি রিফ্লেক্টেড ইন পলিটিক্যাল অর্গানাইজেশনস অ্যান্ড form the basis of political mobilization on the part of the ethnic groups for the fulfillment of the demands in a resource scarce economy. The political regimes, in the face of the increased level of political participation by the wider groups with their increased expectation, find it necessary to introduce measures that would coordinate and control these groups and their demands. Often such measures are the beginning of the authoritarian measures. বলছে যে এই সময় যেখানে কিনা এক একজন এত ডাইভার্সিটি রয়েছে, সেখানে মনে করা হয় যে এবার এদেরকে কন্ট্রোল করতে হবে। এই যে এবার এদের কন্ট্রোল করতে যাওয়া, তাহলে দেখো যাচ্ছিলাম ডেমোক্রেসির দিকে, কিন্তু দেখলাম যে এরা এত ডাইভার্স, এদেরকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল করাটাই কিন্তু আসলে আবার অথরিটারিয়ান একটা সরকারের জন্ম দেয়। Participation explosion has forced most of the democratic regimes into authoritarian military. যে সবাই পার্টিসিপেট করতে পারছে না, যখনই পার্টিসিপেট করতে যাচ্ছে তখন দেখছে যে এত বৃহৎ সংখ্যক মানুষের পার্টিসিপেশন তারা সামলাতে পারছে না, হিমশিম খেতে খাচ্ছে। সেই কারণেই দেখা যায় যে অনেকগুলি ডেমোক্রেটিক স্টেট অথরিটারিয়ান মিলিটারি মানে অন্য একটা কাঠামোয় পরিণত হচ্ছে। তাহলে ডেমোক্রেসিকে মেনটেন করা খুব শক্ত কাজ। এত কোটি মানুষ বা এত লাখ মানুষ, যে রাষ্ট্রে যত মানুষ থাকে তাদের পার্টিসিপেশন হবে, তারা নির্দিষ্টভাবে ভোট দেবে, তারা একটা সরকার সিলেক্ট করবে, এই স্ট্রাকচারটাই তো সামলাতে পারে না, এবং সেই কারণেই সেটা ভেঙে গিয়ে একটা অথরিটারিয়ান মানে একজন যা বলবে তাই হবে, বা আমি যা বলবো তাই হবে, এই ধরনের একটা স্ট্রাকচারে চলে যায়। ওকে, another major problem before the democratic regimes in the developing states has been that of underdevelopment. As the dependency theorists have put it, this calls for strong initiatives on the part of the regime. Thus, the democratic regimes in the East and Southeast Asian states are oriented more around economic goals than the political ones. Their overriding economic priority has been to boost growth and deliver prosperity, rather than to enlarge individual freedom in the Western sense of civil liberty. This essentially practical concern is evident in political economics in these countries, that is South Korea, Taiwan, Singapore, Indonesia, Thailand, and Malaysia. Second, in these countries of East and Southeast Asia, there has been broad support for strong regimes. এবার এখানে ডেভেলপিং কান্ট্রির যে পার্থক্যগুলো থাকে সেগুলো বলছে, আমার এই জায়গা থেকে বিষয়টা ইররেলিভেন্ট বলে মনে হলো, তো তোমরা জায়গাটা ইগনোর করতে পারো। চায়নায় এক ধরনের ডেমোক্রেসি, ইসরায়েলে এক ধরনের ডেমোক্রেসি, ভারতবর্ষে এক ধরনের ডেমোক্রেসি, ঠিক আছে, ইসলামিক স্টেটগুলোতে আরেক ধরনের ডেমোক্রেসি। মানে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ডেভেলপের যেমন আলাদা আলাদা ভাগ ছিল, একটা দেখলাম মেজরিটি প্লুরালিটি, আবার এই ডেভেলপিং এরও এক এক রকম ভাগ। বাট
দ্য মেন থিং ইজ যে তোমাকে যে সব ভাগগুলোই পড়তে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, তার কোনো মানে নেই। তুমি যখন ডেভেলপিং ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের বিষয়ে লিখছো, তখন দেখবে যে তোমার ওয়ার্ড এত বেশি হয়ে গেছে যে তোমাকে তখন সময় বেশি চলে যাচ্ছে। কারণ তোমাদের মাথায় রাখতে হবে, যদি একটা প্রশ্ন আছে 10 বা 15 নম্বরে, তাহলে তুমি 700 থেকে 800 ওয়ার্ডের বেশি লিখবে না। আবার যখন একটা প্রশ্ন আসছে 5 নম্বরে, তখন তুমি 300 থেকে 350 ওয়ার্ডের বেশি লিখছো না। তো সেই কারণে আমাদের কিন্তু কন্টেন্টের অভাব হবে না, আমাদের যেটা অভাব হবে সময়ের, যে তুমি ওই সময়ে ওই ওয়ার্ড লিমিটে কিভাবে লিখে আসছো। ওকে, তাহলে এইটা আমাদের শেষ হলো টোটালিটারিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম, এবং এর মাধ্যমে আমাদের পুরো পলিটিক্যাল সিস্টেমের যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা আবার নতুন টপিকে আলোচনা করব। আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।